আচ্ছা, আজকে আমরা কি নিয়ে কাজ করব? আজকে আমরা কাজ করব ওভারভিউ অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে রেসপন্সিভ ডিজাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা কেন বা এটা কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। তো শুরু করে দেই দেরি না করে। আচ্ছা, রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে কাজ সবাই জয়েন করতে থাকুক। আমি আজকের জন্য একটা ফোল্ডার বানায় ফেলি। এখানে ক্লাস 13 দিয়ে রাখলাম। এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিলাম। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। ওফ, প্রতিদিন এটাই সবার, আমি ভুল করি। ওকে ফাইন, তো আমাদের কাছে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডার চলে আসছে। আমরা এখন আমাদের কাজটা করতে পারবো। এখানে আমরা এটাকে ড্র্যাগ করে কোড এডিটর ওপেন করে ফেলি। এই হচ্ছে অবস্থা। আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে রাখি। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি আমাদের এখানে সেটা আসছে। এবার আমরা কি করব? আচ্ছা, এখন আমরা আগে বুঝবো রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আসলে কেন। আচ্ছা, এটা বোঝার জন্য একটু আঁকাআঁকি করি, তাহলে হয়তো একটু ভালো বুঝতে পারবেন। এটাতে না করে ফটোশপে চলে যাই। তো ধরেন আমি এখান থেকে নিয়ে গেলাম আপনার এখান থেকে এটাকে, ওকে, এরকম নিলাম আর কি। বেশি ছোট হয়ে গেছে। এখানে নিয়ে যাই। আচ্ছা, স্ক্রিনে আপনারা একটা সাদা ইয়ে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফটোশপ সফটওয়্যার। আমরা এখানে কাজ করব এখন, তবে আপাতত আপনাদের এটা জানতেই হবে ব্যাপারটা এমন না। আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য এটা ব্যবহার করতেছি। এখানে আমি কিছু কাজ করব। তো সেটার জন্য আমি ফার্স্ট অফ অল একটা, এটা না নিয়ে আমি একটু আঁকা কি করি, তারপর আমি আপনাদেরকে বুঝাইতেছি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি। আর আমি এখান থেকে একটা কালার চুজ করে নিলাম। ওকে, ধরে নিচ্ছি এই একটা, দেন এই ধরে নিচ্ছি আরেকটা। এটাকে আমরা একটু ছোট করে ফেলবো। ওকে, দেন আরেকটা নিচ্ছি, এটাকে একটু বেশি ছোট করে ফেলবো। এরপরে হচ্ছে আরেকটা নিচ্ছি, এটাকে আমি আরো ছোট করব। থাকুক মোটামুটি এই, এই একটা, এই একটা, এই একটা, এই থাকুক। ওকে, আমি মূলত এখানে 4 ধরনের ডিভাইস আঁকার চেষ্টা করেছি আর কি। ঠিক আছে।
ওকে, তো আমরা এখানে চারটা ডিভাইস বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে মোবাইল। তো চারটা ডিভাইস আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাইন। তো এখন বিষয়টা কি? তো বিষয়টা হচ্ছে, ধরেন আপনার এই আপনি যখন কাজ করতেছেন তখন আপনি ডেস্কটপে করতেছেন কিংবা ল্যাপটপে করতেছেন, হোয়াট এভার, কিংবা আপনি ডেস্কটপ, আপনার এক একজনের ডেস্কটপের যে মনিটরটা থাকে, এক একজনের মনিটরের সাইজ এক এক রকম থাকে, ঠিক আছে? কারোটা দেখবেন একটু বড়, কারোটা দেখবেন একটু ছোট। বাজারে অনেক রকমের মনিটর পাওয়া যায়, ছোট বড়। তো ধরেন আপনি, আমরা আপাতত আহ, চার চার ধরনের ডিভাইস দেখতে পাচ্ছি। এটাকে ধরে নিচ্ছি সবচেয়ে বড় ডিভাইস, এটা ধরে নিচ্ছি তার চেয়ে একটু ছোট, এটাকে ধরে নিচ্ছি আরো ছোট, আর এটাকে ধরে নিচ্ছি সবচেয়ে ছোট। এরকম আমরা চারটা হচ্ছে যে ইয়ে নিয়ে নিলাম, কি বলে, ডিভাইসের স্ক্রিন নিয়ে নিলাম। এখন ধরেন আপনি কাজ করতেছেন সাপোজ ডেস্কটপে কিংবা ল্যাপটপে, যেটাতেই করেন, যে কোনো একটাতে আপনি কি করতেছেন, কাজ করতেছেন। ফাইন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটার মধ্যে একটা ডিজাইন দাঁড় করাবো। যেমন যেমন আমি প্রথমে তো চাচ্ছি যে এটার মধ্যে আমি লিখব, সাপোজ আমি কি লিখতে পারি এখানে, ধরেন আমি এখানে লিখলাম সেকশন টাইটেল। এটা হচ্ছে আমাদের সেকশনের একটা টাইটেল। সাপোজ বিভিন্ন সেকশনের টাইটেল থাকে না, তো আমি ধরে নিচ্ছি এটা হবে আমাদের সেকশনের টাইটেল। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি ফটোশপে কি কাজ করতেছি সেটা বোঝা দরকার নাই আপনাদের, আপাতত সেটা না বুঝলেও চলবে। শুধুমাত্র বোঝার চেষ্টা করেন আমি কোনটাকে কি বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করেন, আর কিছু না। ঠিক আছে, আমি এটাকে সেরকম থাকুক। ধরেন আমি এখানে কি করলাম, একটা সেকশনের টাইটেল ব্যবহার করলাম, এটা হচ্ছে সেকশনের টাইটেল। এরপরে আমরা এখানে কিছু রাখবো। এখন কি রাখবো, ধরেন আমরা এখানে চারটা ইমেজ রাখবো সাপোজ। তো চারটা ইমেজ রাখার জন্য আমি এখানে আপনার কি করলাম, এই টুলটা নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দেই যেন বুঝতে অসুবিধা না হয়। তো এখানে আমি হচ্ছে যে একটা নিলাম, ধরেন এই একটা নিলাম। এবার আমি জাস্ট হচ্ছে এটাকে কপি করব, সরি, তো এটা কপি করার জন্য আমি জাস্ট এই একটা, দুইটা, তিনটা, এই আরেকটা, চারটা, এভাবে আমি টোটাল চারটাকে হচ্ছে নিয়ে নিলাম। এবার যেটা করব, এটাকে আমি হচ্ছে, সরি, এই সেন্টারাইজ করে দিলাম, এরকম থাকুক আপাতত। হালকা একটু মুভ করে এদিকে নিয়ে আসি। আচ্ছা, এই ধরেন আমার ধরেন চারটা ইমেজ, এইটুকু জাস্ট এবার এখান থেকে বোঝার চেষ্টা করেন। ধরেন তো আমি এইরকম একটা সেকশন ডিজাইন করতে চাচ্ছি, সাপোজ এই ধরনের একটা সেকশন যার উপরে এরকম একটা টেক্সট থাকবে, সেকশন টাইটেল, ঠিক আছে? এরপরে কিছু ইমেজ থাকবে, ধরেন চারটা ইমেজ থাকবে, এই চারটা ইমেজ এরকম পাশাপাশি থাকবে। এটা হচ্ছে আমাদের ইচ্ছা। তো ভালো কথা, এটা আমরা করলাম, ধরেই নিচ্ছি যে হ্যাঁ এটা আমাদের হয়েছে, পছন্দ হয়েছে। এখন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, এই ওয়েবসাইটটাকে কিন্তু সবসময় আপনি আপনার ডেস্কটপ দিয়েই দেখবেন না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কিন্তু এটাকে আপনার কি বলে, এটাকে এক সময় কিন্তু আপনি লাইভ সার্ভারে আপলোড করে দিবেন, আর যখন এটা আপনি লাইভ করে দিবেন তখন কিন্তু এটা আর আপনার হাতের মুঠোয় নাই। তখন কিন্তু পৃথিবীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে আপনার এই ওয়েবসাইটটা ব্রাউজ করবে, এবং তার পছন্দ মতো ডিভাইস দিয়ে সে ব্রাউজ করবে। কেউ ল্যাপটপ দিয়ে করবে, কেউ ডেস্কটপ দিয়ে করবে, কেউ মোবাইল দিয়ে করবে, কেউ ট্যাব দিয়ে করবে। যার যে ডিভাইস আছে সে সেই ডিভাইস দিয়ে হচ্ছে এটাকে নিয়ে কাজ করবে, তাই না? মানে এই ওয়েবসাইটে ব্রাউজ করবে। এখন প্রবলেমটা তাহলে কোথায়? প্রবলেমটা মূলত হচ্ছে এখানে দেখাচ্ছি। তো প্রবলেমটা হলো, ধরেন আমি এটাকে একটু কপি করলাম, এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি জাস্ট আপনাদেরকে বুঝাবো। দেখেন আমি এই সেম জিনিসটাই কি করলাম, এই সেম ওয়েবসাইটটাই, এটা তো ডেস্কটপে দেখতেছেন কেমন, এই সেম ওয়েবসাইটটাই আমি এখন ল্যাপটপ দিয়ে ব্রাউজ করলাম, যেই ল্যাপটপটা এই স্ক্রিনের চেয়ে ছোট। তো যখন আমি ব্রাউজ করতে গেলাম তখন আমি দেখতে পাইলাম যে আমার প্রবলেমটা কি হলো, আমার কিছু অংশ কিন্তু ল্যাপটপের থেকে বাইরে চলে গেল। কেন চলে গেল, ল্যাপটপের স্ক্রিন থেকে বাইরে কেন গেল? কারণ আমার যখন আমি ডিজাইন করলাম তখন আমি একটা বড় স্ক্রিনে ডিজাইন করতেছি, এই সাইজগুলো অনেক বড় বড় ছিল। এখন এই পুরো
সেকশনটাকে যখন আমি একটা ছোট ডিভাইসে দেখাতে যাব তখন স্বাভাবিকভাবেই এই বড়গুলো জায়গা নিবে না। খুব সিম্পল একটা ব্যাপার। ধরেন আমি 2 লিটারের একটা পানির বোতল আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম এটা ভরে নিয়ে আসেন, আপনি ভরে নিয়ে আসলেন। এরপর যদি আমি বলি এবার এই পুরো পানিটা 1 লিটার পানির মধ্যে রাখেন, আপনি কি রাখতে পারবেন? না, পারবেন না। স্বাভাবিক, কারণ আপনি বড় পাত্রের পানি ছোট পাত্রে রাখতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে পানি কমায় ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি এই অংশটুকুকে ছোট করে ফেলতে পারি। যদি আমরা এই অংশটাকে একটু ছোট করে ফেলি তখন কিন্তু আমরা চাইলেই ল্যাপটপের মধ্যেও এটাকে ঠিকঠাক মতো দেখাইতে পারবো। যেমন দেখেন, এই যে এখন কিন্তু দেখতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা কি করেছি, একই কন্টেন্ট একই লেখা, যেমন এখানে যে লেখা ছিল এখানে যে লেখা আছে সেম, এখানে যে কন্টেন্টগুলো ছিল সাপোজ 4টা ইমেজ, এখানেও যে 4টা ইমেজ আছে সবগুলাই সেম। এখানে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে, কিন্তু আমরা কি করলাম, শুধু একটু ছোট করে দিলাম। কেন? কারণ আমাদের স্ক্রিনটা কিন্তু এটার চাইতে ছোট, সেই জন্য। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এবার আসি আমরা লেআউটই চেঞ্জ করে ফেলবো কিভাবে। ধরেন আমরা এবার এই ওয়েবসাইটটাকে, সেম ওয়েবসাইটটাকে এবার কোথায় দেখব? ট্যাবে। এবার কেউ একজন ট্যাব দিয়ে ওপেন করলো। এখন ট্যাব দিয়ে যদি কেউ ওপেন করতে চায় তাহলে দেখেন কি হচ্ছে, আমি যদি সেন্টারাইজ করেও রাখি দুই দিক থেকে কিছু কেটে কেটে যাচ্ছে। আর যদি সেন্টারাইজ না করে, সরি, আমরা আবার মুভ টুলে যাব, এই এটাতে যাই। দেখেন আমরা যদি হচ্ছে যে এবার এখান থেকে এই ধরি, দেখেন এটাকে যদি আমি এদিকে ডান পাশে বা বাম পাশে রেখে দিই, এইভাবে রাখি, এখান থেকেও যদি শুরু করি তাহলে দেখেন একটা ইমেজ শুধু দেখা যাচ্ছে, লেখাটা তো বাইরে বের হয়ে গেল, বাকি 3টাই কিন্তু একদম কাটা পড়ে গেছে। একটা কাটা পড়ছে, বাকি 2টাই বাইরে। ঠিক আছে, তো এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান কি? এখন কি আপনি চিন্তা করবেন যে তাহলে আমি ছোট করে ফেলবো জিনিসটাকে, আমি ওইখানে যেমন ছোট করছিলাম এখানেও তাহলে ছোট করে ফেলি। এরকম ছোট করে ফেললেন, করে কি করলেন, এখানে দিলেন সেট করে, এবার বসাইলেন। বসানোর পরে এটা ছোট করে ঠিকই বসাইলেন, ডিজাইন ঠিকই আছে, লেখাও ঠিক আছে, যে ইমেজগুলো ছিল সেগুলো ইমেজও ঠিক আছে। প্রবলেমটা কি? সবগুলো জিনিস হয়ে গেল ছোট ছোট, গিনি গিনি। এখন এই কন্টেন্টগুলো যদি দেখাই না যায় ঠিকঠাক মতো তাহলে তো সমস্যা। তাহলে তো আমাদের ইউজার এই ওয়েবসাইটে এসে তার লাভ কি, যদি আমার কন্টেন্টই সে পড়তে না পারে, দেখতে না পারে ভালোভাবে? তাহলে তো তার হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটে এসে ট্যাব দিয়ে ওপেন করে কোনো লাভ নাই। তখন তাকে কি কি করতে হবে? ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে ওপেন করতে হবে। এখন সবার তো ল্যাপটপ থাকে না, সবার তো ডেস্কটপ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে সে কি করবে? আপনার ওয়েবসাইট আর কোনোদিনও আসবে না, শেষ হয়ে গেল ছেড়ে দিবে না, এটা তো করলে হবে না। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন আমাদের এই ওয়েবসাইটটা যে কোনো ডিভাইসে ঠিকঠাক মতো রেসপন্স করে। আর একটা ওয়েবসাইট যখন সকল ডিভাইসে ঠিকঠাক মতো রেসপন্স করবে সেটাকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন কেন রেসপন্সিভ ওয়েব ডিজাইনের গুরুত্ব রয়েছে। একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেট ব্রাউজিং বলতেই কম্পিউটার, মানে ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপ কম্পিউটার বুঝতাম। আমরা কিন্তু মোবাইলে ব্যবহার করতাম না, ট্যাব তো ছিলই না। তো মোবাইল দিয়ে খুব একটা ইন্টারনেট ইউজ করা হতো না, তখন কিন্তু আসলে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের তেমন গুরুত্ব ছিল না। বাট বর্তমানে এত স্মার্টফোনের চাহিদা বেড়ে গেছে, যার ফলে আমাদের অবশ্যই এখন এই জিনিসগুলা এই রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আমাদের করতে হয়। ওকে, তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে এখন সলিউশন খুঁজে বের করব। সলিউশনটা হচ্ছে আমরা যেটা করব, এইখান থেকে এইগুলোকে আর ছোট করে দিব না, কারণ ছোট করলে তো দেখা যাচ্ছে না। তাহলে করণীয় কি হবে? করণীয় হচ্ছে আমরা ডিজাইনটাকে এবার নতুন করে করব। ঠিক আছে, কেমন? তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সেকশন টাইটেল, এই যে এইটাকে আমরা এখানেই নিয়ে যাব। এটা এখানে আছে, এটা থাকুক। দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতোই সেট হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, ওকে। কিন্তু সমস্যা হচ্ছে এদের 4জনকে পাশাপাশি রাখাটা নিয়ে। এই 4জনকে যখন আমরা পাশাপাশি রাখতে যাচ্ছি প্রবলেমটা তখনই ক্রিয়েট হচ্ছে। এই জন্য আমরা এই 4জনকে পাশাপাশি নিয়ে যাব ঠিকই, মানে এখানে রাখবো ঠিকই, বাট 4জনকেই পাশাপাশি রাখবো না। আমরা যেটা করবো একটু ছোট করে দিব। ছোট করে আমরা 2জন 2জন করে রাখবো। যেমন এই যে 2জন, আমরা আবার সরি কোনটাকে ছোট করলাম,
এইটাকে আমি ধরে, আরে আচ্ছা এটাকে কন্ট্রোল জে দিয়ে নিয়ে নিই। এবার এটার মধ্যে যাই, দেখেন এই যে আমি এই যে ছোট করে নিলাম। তো এই একটা, আর একটা কোনটা আসলো, এইটা, এই পাশেরটা। সো এই হচ্ছে আমাদের দুইটা। তাহলে আমরা কি করলাম এবার, আমরা যেটা করছি সেটা হচ্ছে এবার আর চারজনকে পাশাপাশি রাখতেছি না, আমরা এখন দুইজন দুইজন করে রাখবো। এই আরেকজন নিয়ে নিলাম, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আরেকজন, আর এই হচ্ছে আরেকজন। এই যে এই হচ্ছে আমাদের টোটাল চারজন, ঠিক আছে। এগুলো আপাতত বাদ দিয়ে দিই, মানে নিচের গুলো বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের চারজন। তো দেখেন এখন আমাদের ঘটনাটা কি ঘটলো। আমাদের এই সেম ওয়েবসাইটে কিন্তু আছে, আমাদের যে টাইটেল ছিল সেটাও সেম টাইটেলই আছে, আমাদের ইমেজগুলো ছিল সেই চারটা ইমেজ, সেই চারটা ইমেজই আছে। বাট প্রবলেমটা কি, আমরা মানে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এখানে চারজন পাশাপাশি ছিল, আর এখানে আমরা চারজনকে পাশাপাশি রাখলে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। তাই আমরা চারজনকে পাশাপাশি না রেখে দুজন দুজন করে রাখলাম, উপরে দুজন, বাকি দুজন নিচে চলে আসলো। এতে করে কি করতে হলো, আমাদের ডিজাইনটাকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হলো, ঠিক আছে। তো আমরা এরকম ডিভাইস বেঁধে আমরা হচ্ছে যে এই ডিভাইস বেঁধে আমরা আমাদের প্রয়োজন মতো এরকম ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারি। এই যে ডিজাইনটাকে চেঞ্জ করব, এই জিনিসটা চেঞ্জ করতে হয় মিডিয়া কোয়েরির মাধ্যমে। তো আজকে আমরা মূলত সেটা নিয়েই আলোচনা করব। এবার আসেন আমরা যদি আবার মোবাইলে যাই তখন কি হবে। মোবাইলের ক্ষেত্রেও অনেকটা এরকম, ধরেন আমরা হচ্ছে যে আপনার এবার এই গ্রুপটাকে আমরা আবার কপি করব। তো এই গ্রুপটাকে কপি করে নিলাম। এবার হচ্ছে পুরো গ্রুপটাকে এখন আমি হচ্ছে নিয়ে যেতে চাচ্ছি কোথায়, এখান থেকে আমি গ্রুপে সিলেক্ট করি, এই গ্রুপটাকে আমি মোবাইলে নিয়ে যেতে চাচ্ছি, মানে এই সেম ডিজাইনটাই আবার মোবাইলে দেখাতে চাচ্ছি। এবার দেখেন মোবাইলে রাখতে গেলে আবার আরেক ঝামেলা, ঠিক আছে। কি হচ্ছে, এই যে আমার টেক্সট, এটা তো ঝামেলা করতেছে। তো এখন করণীয় কি, করণীয় হচ্ছে এবার আমি আমার এই সেকশন টাইটেলের যে লেখাটা আছে এটাকে এখন আমি এবার একটু চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এবার আমি এটাকে একটু উপরে নিচে করে দিলাম। আমি আর চাচ্ছি না যে হচ্ছে যে এরা ইয়ে হোক, আর একটু ছোট করে দিব, হালকা একটু ছোট করে দিব, যেন হচ্ছে যে এটার মধ্যে কোনো ঝামেলা না করে। সো আমাদের মোটামুটি এবার আমরা দেখলাম যে হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে। তো আমরা এক লাইনে না নিয়ে ওয়ার্ডগুলোকে জাস্ট ভেঙে দিয়ে 2 লাইন করে দিলাম, এটা একটা ব্যাপার গেল। এটা অবশ্য টেক্সটের ক্ষেত্রে করতে হবে না, অটোই এটা হবে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন যখন আমরা করব তখন দেখবেন এটা অটোই হয়, যেখানে জায়গা নেবে না টেক্সটগুলো অটোমেটিক নিচের দিকে আসবে। বাট এরকম এই যে সেকশনগুলো, যে চারটা ইমেজ, এগুলো অটো নিচে আসবে না, সেগুলো আমাদেরকে নিজের হাতে করতে হবে। আচ্ছা, তারপরে আসি আমাদের বাকি কন্টেন্টগুলো। তো এই বাকি কন্টেন্টগুলো নিয়ে আমরা হচ্ছে এবার কিভাবে কাজ করব। এই ক্ষেত্রে আর দুইজন করে পাশাপাশি রাখবো না, এই ক্ষেত্রে আমরা কি করব, একজন একজন করে পাশাপাশি রাখবো, মানে পাশাপাশি না, একজন একজন করে থাকবে। এই যে দেখেন এখানে একজন আছে, আর একজনকে আমরা নিচে নিয়ে আসবো, ধরেন এই যে সরি, ধরেন এইটা, এই আমরা আরেকজনকে কি করলাম, এরকম নিচে নিয়ে আসলাম, এই যে নিচে থাকবে। এভাবে আরেকজন নিচে থাকবে, আরেকজন নিচে থাকবে, কিন্তু নিচে যেগুলো থাকবে সেগুলো কি হবে, স্ক্রল করে দেখতে হবে। ওই যে মোবাইলে আমরা ফেসবুক ব্যবহার করি, স্ক্রল করি না, এরকম স্ক্রল করে তারপরে আমরা বাকিগুলোকে দেখব। এতে করে আমার কন্টেন্টগুলো কিন্তু দেখে বোঝা যাবে, আমার ছবিগুলো ঠিকঠাক মতো স্পষ্টভাবে বোঝা যাবে, আমার ইউজার কিন্তু কোনোভাবেই বিরক্ত হবে না। তা ইউজার কোনো কমপ্লেইন করবে না এই ওয়েবসাইটকে নিয়ে, যে না এই ওয়েবসাইটে ঝামেলা আছে, এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল দিয়ে ব্রাউজ করে ভেজাল হয়, ভাল লাগে না, ঠিক আছে। এইরকম সমস্যায় কিন্তু হবে না। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ইউজাররা যেন ওয়েবসাইটে মোবাইল দিয়ে ব্রাউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলেই কিন্তু তার জন্য বিপদ। কেন বিপদ, কারণ হচ্ছে আপনার মানে আপনার জন্য বিপদ, তার জন্য বিপদ না। কারণ হচ্ছে আপনার এই ওয়েবসাইটে শেয়ার কখনো আসবে না। কেন, কারণ সে মোবাইল দিয়ে আসতে পারতেছে না। আর মানুষ এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল দিয়ে বেশি ব্রাউজ করে, আপনার পিসি, ল্যাপটপ এগুলো দিয়ে কম ব্রাউজ করে। কেন, কারণ এখন সবার পকেটে পকেটে স্মার্টফোন, তারপরে ইন্টারনেট সুবিধা সবার, চাইলেই সে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে। তো এত সুযোগ থাকা সত্ত্বে সে সবসময় চাবে না যে আমি কম্পিউটার ব্যবহার করি, একেবারে না পারতে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে, বাট
যেই কাজগুলো যেমন একটা ওয়েবসাইটে ব্রাউজ করব এটার জন্য তো আমার কম্পিউটার ব্রাউজ করার দরকার নাই, তখন সে কি করবে, সে তার ফোনটা আছে পকেট থেকে ফোনটা বের করে সে চলে যাবে। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি ফেসবুকে থাকেন কতক্ষণ আপনি কম্পিউটার দিয়ে ফেসবুকে থাকেন, কতক্ষণ মোবাইল দিয়ে থাকেন। মোবাইল দিয়ে কিন্তু আপনি বেশি থাকেন, কম্পিউটার দিয়ে কিন্তু কম থাকেন। তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা দেখলাম যে আমাদের এখানে 4 ধরনের ডিভাইস আমরা নিয়েছিলাম। একটা নিয়েছিলাম ডেস্কটপ, একটা ল্যাপটপ, একটা ট্যাব আর একটা মোবাইল। এই যে 4 ধরনের ডিভাইস আমরা নিলাম, এই 4 ধরনের ডিভাইসে আমরা টোটাল আমাদের ওয়েবসাইটের ডিজাইন দাঁড় করাইলাম 3টা। একটা হচ্ছে 4 জনই পাশাপাশি থাকবে, আরেকটা হচ্ছে 2 জন করে থাকবে, আরেকটা হচ্ছে 1 জন করে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটের লেআউটটাকে চেঞ্জ করে নিলাম। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার যে আমরা আসলে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আসলে কেন করব সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আঁকাআঁকি করে। বাট এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তবে এখান থেকে একটা জিনিস আমরা প্রথমে একটু আপনাদের সাথে ক্লিয়ার করে যাই, সেটা হচ্ছে সাধারণত ডেস্কটপ এবং ল্যাপটপ এই দুইটা ডিভাইসে আমরা সেম ধরনের লেআউট রাখার চেষ্টা করি, কারণ ডেস্কটপও মোটামুটি বড় স্ক্রিন এবং ল্যাপটপও বড় স্ক্রিন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কন্টেন্টগুলোকে একটু ছোট করে দিলে তেমন কোনো সমস্যাই হয় না। তো এই জন্য আসলে আমরা সবসময় ল্যাপটপ, ডেস্কটপ এগুলোকে একই ডিভাইস ধরে রাখি। তো এগুলো সাধারণত আমরা বড় ডিভাইস হিসেবে চিন্তা করি। ট্যাব এগুলোকে, ট্যাবকে মূলত আমরা হচ্ছে মিডিয়াম সাইজের ডিভাইস হিসেবে চিন্তা করি, আর মোবাইলগুলোকে আমরা ছোট সাইজের ডিভাইস হিসেবে চিন্তা করি। ঠিক আছে, তো একটা হচ্ছে বড় ডিভাইস, একটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর একটা হচ্ছে ছোট ডিভাইস। এটা হচ্ছে আমার কনসেপ্ট। আপনি চাইলে এটাকে বড় ধরতে পারেন, এটাকে কি বলে, এটাকে এক্সট্রা বড় ধরতে পারেন মানে এক্সট্রা লার্জ, এটাকে ধরতে পারেন লার্জ, এটাকে ধরতে পারেন মিডিয়াম, এটাকে ধরতে পারেন স্মল। আপনি চাইলে আরো ছোট ধরে সেটাকে এক্সট্রা স্মল আরেকটা ছোট স্ক্রিন ধরতে পারেন। সেটা নিয়ে আপনার মানে এটা কোনো রুলস না যে আপনি আমার রুলসে আপনাকে ফলো করতে হবে। তবে আমি ডিজাইনটাকে খুব বেশি কমপ্লিকেটেড করতে পছন্দ করি না। মানে এত বেশি ডিভাইস চিন্তা করে কোনো লাভ নাই। যত বেশি ডিভাইস চিন্তা করবেন তত বেশি আপনাকে লেআউটে ভাঙতে হবে, ঝামেলা করতে হবে। সেই জন্য আমি হচ্ছে যেই কনসেপ্টটা নিয়ে আগাই সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা 3 ধরনের ডিভাইসে দেখা যাবে। একটা হচ্ছে বড় ডিভাইস, একটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর একটা হচ্ছে ছোট ডিভাইস। বড় ডিভাইস কোনগুলা? ডেস্কটপ, ল্যাপটপ যত আছে সবগুলাই হচ্ছে বড় ডিভাইস। ট্যাব হচ্ছে মিডিয়াম ডিভাইস। যত ধরনের ট্যাব আছে বাজারে সবগুলোই হচ্ছে মিডিয়াম ডিভাইস। কিংবা নোটবুক পাওয়া যায়, এগুলো হচ্ছে ট্যাব। ট্যাব বা নোটবুক এগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। আরেকটা হচ্ছে মোবাইল, এগুলো হচ্ছে ছোট ডিভাইস। এবার যেই সাইজের মোবাইলই ব্যবহার করেন না কেন, যে মোবাইলেরও কিন্তু অনেক রকমের সাইজ আছে। দেখবেন কারো মোবাইলটা একটু বেশি বড়, কারোটা একটু ছোট। ঠিক আছে, তো সেটা থাকুক, আপনার কি, ঠিক আছে, আপনার স্ক্রিন যেমনই থাকুক না কেন, আপনাকে মোবাইলের যত ধরনের মোবাইল আছে সবগুলাকে আপনি ছোট ডিভাইস হিসেবে চিন্তা করবেন। আপনাকে একটাকে বড় ধরবেন আর একটাকে একটু ছোট ধরবেন, এভাবে ধরার দরকার নাই। এটা হচ্ছে একদম ক্লিন কনসেপ্ট। ঠিক আছে, বড়, মাঝারি, ছোট 3টা ডিভাইস। তাহলে বড় কোনগুলা? ডেস্কটপ, ল্যাপটপ এগুলো বড়। মাঝারি কোনগুলা? ট্যাব, নোটবুক এগুলো হচ্ছে মাঝারি। আর ছোট কোনগুলা? সেটা হচ্ছে আপনার মোবাইল। ব্যাস, সহজ কনসেপ্ট, কাজ শেষ। এবার হচ্ছে আমরা এই কনসেপ্ট নিয়ে আগাবো। এবার আসি বড়, মাঝারি, ছোট এগুলোর সাইজ নির্ধারণ করতে হয়। এখন কথা হলো যে এই যে সাইজ আপনি নির্ধারণ করবেন এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনার কাছে বড় কোনটা হবে সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, কোন সাইজটাকে আপনি বড় ধরবেন সেটা হচ্ছে আপনার বিষয়। ধরেন আপনি আপনার কি বলে আপনি বলতে চাচ্ছেন যেই ডিভাইসগুলো 1000 পিক্সেলের চেয়ে বেশি সেগুলাই বড়। সাপোজ ধরে নিলাম সেগুলাই বড়। তাহলে মিডিয়াম কোনগুলা? ঠিক আছে, বা ছোট কোনগুলা? তো আপনি হচ্ছে বললেন যে ছোট হচ্ছে ওইগুলা যেগুলো 500-র চেয়ে ছোট, সেগুলো হচ্ছে ছোট। তাহলে মাঝারি কোনটা থাকতেছে? 1000 থেকে 500-র মধ্যে যেটা থাকতেছে সেটাই তো মাঝারি, তাই না? একটু ভালো করে বুঝেন আমি কি বলতে চাচ্ছি। ধরেন আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে নিলাম একটা এই, ঠিক আছে, এখানে একটা কালার দিয়ে দিই। ওকে, তো ধরেন এই যে আপনার গ্রিন, এটা হচ্ছে বড়। ঠিক আছে, তা আপনি এখানে লিখলেন এগুলো হচ্ছে লার্জ।
এই যে লিখলাম আমরা লার্জ সাইজ, যেটা লিখলাম এটা হচ্ছে লার্জ। কোন দুইটা? এই যে এইটা আর এইটা, এগুলো হচ্ছে লার্জ। এবার আসি মিডিয়ামটার ক্ষেত্রে। আচ্ছা, লার্জ যেটা নিলাম এইটা কখন লার্জ হবে সেটাও আপনাকে একটু বলতে হবে। সাপোজ আমরা বললাম লার্জ কখন হবে, যদি 1000 পিক্সেলের চাইতে বেশি হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে 1000 পিক্সেলের চেয়ে বেশি হলেই সেটাকে আমরা লার্জ ধরবো। ওকে, তো আমরা এখানে জাস্ট লিখে রাখি 1000 পিক্সেল। ঠিক আছে, এর বড় এরকম লিখলাম সাপোজ, বা আপনি লিখতে পারতেন গ্রেটার দেন 1000 পিক্সেল এরকম। তো ধরে নিচ্ছি লার্জ সাইজ হচ্ছে সেগুলা, মানে ওই স্ক্রিনগুলো যে স্ক্রিনের সাইজ 1000 পিক্সেলের চেয়ে বড়। এখন এটা ল্যাপটপ না ডেস্কটপ সেটা আপনার দেখার দরকার নেই, কথা হচ্ছে 1000 পিক্সেলের চেয়ে বড় যদি হয় কোনো স্ক্রিনের সাইজ, তাহলেই সেটা লার্জ স্ক্রিন। আর ছোট স্ক্রিন কোনটা হবে? ধরেন আমি চাচ্ছি আপনার যদি উম, এই যে এটা হচ্ছে ছোট, মানে এগুলোকে আমরা ছোট ধরে নিচ্ছি, জাস্ট এখান থেকে বলি। ওকে, দেন আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই ছোট স্ক্রিনের জন্য। এইখানে এসে একটা কালার দিয়ে দিলাম, ধরেন এইটা হচ্ছে ছোট স্ক্রিন। এবার আমরা কি করব, এখানে জাস্ট লিখে দিচ্ছি স্মল। ঠিক আছে, তো এটার কালারটা চেঞ্জ করে আমি যে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে আপনার স্মল স্ক্রিন এইখানে। ওকে, এটাকে একটু ছোট করে দেন হালকা। ওকে, এটা হচ্ছে যে স্মল স্ক্রিন। এখন আপনি বলবেন আচ্ছা স্মল স্পেলিংটা আমরা এখানে ভুল লিখে রাখছি। তো যাই হোক, এটা হচ্ছে স্মল স্ক্রিন। তো এখন কথা হচ্ছে যে স্মল যে আমি লিখলাম কোনটা হবে স্মল, যদি 500 থেকে ছোট হয়। তো আমি এখানে লিখলাম 500 পিক্সেলের ছোট যদি হয়। ঠিক আছে, তাহলে 500 পিক্সেলের চেয়ে ছোট হলে সেটা কি হবে? স্মল স্ক্রিন। এখন আপনি তাহলে নিজেই চিন্তা করেন যে মিডিয়াম স্ক্রিন তাহলে কোনগুলা? মিডিয়াম স্ক্রিন হচ্ছে 1000 থেকে 500-র মধ্যে যেইগুলো আছে, অর্থাৎ মানে 501 থেকে 999 পর্যন্ত যেই ডিভাইসগুলো থাকবে, মানে যেই স্ক্রিন সাইজগুলো থাকবে সেগুলোই মিডিয়াম ডিভাইস। এখন আপনার জন্য কোনটা ল্যাপটপ, কোনটা ডেস্কটপ আর কোনটা মোবাইল সেটা তো চিন্তা করার দরকার নাই। আপনার কাছে বড় হচ্ছে যেটা 1000 পিক্সেলের চেয়ে বড়, সেটাই বড়। ঠিক আছে, আর আপনার কাছে ছোট হচ্ছে যেটা 500 পিক্সেলের চেয়ে ছোট, সেটাই হচ্ছে ছোট। ঠিক আছে, এখন বাজারে তো বিভিন্ন রকমের ডিভাইস আছে, কোনটার সাইজ কত সেটা নিয়ে পড়ে থাকলে তো আমাদের চলবে না। এখন ধরেন আমি স্যামসাং এর হচ্ছে একটা ইয়ে মোবাইল কিনতে গেলাম, দেখলাম স্যামসাং এর মানে স্যামসাং এর বিভিন্ন মডেলের মোবাইল, এক একটার সাইজ এক এক রকম। একটা এত পিক্সেল, ওইটার স্ক্রিন এত পিক্সেল, ওইটার স্ক্রিন এত পিক্সেল, এত হিসাব করার তো আমার দরকার নাই, রাইট? তা আমরা কি করে ফেললাম, তিনটে ভাগ করে ফেললাম আমার নিজের কনসেপ্টে। এটা আপনার কনসেপ্ট হইতে পারে, আপনি আপনার মতো করতে পারেন। আমি এখানে বলতেছি 1000-এর চেয়ে বড় হলে সেটা বড়, এর মানে এই না যে আপনি এটাই ধরবেন। আপনি যদি চিন্তা করেন না আমি 1000-কে বড় ধরবো না, আমি ধরবো 1200 পিক্সেলের চেয়ে বড় হলে সেটা বড়, তাহলে সেটাই ধরেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু কথা হলো আপনি ধরে নিবেন যে এই যে এত পিক্সেলের চেয়ে বড় হলে সেটাকে আমি একটা স্ক্রিন ধরবো, মানে একটা সাইজ ধরবো, আর হচ্ছে যে আরেকটাকে ধরবো, ছোট কোনটাকে ধরবো, মাঝারি কোনটাকে ধরবো, এটা আপনি চিন্তা করে নেবেন। এতে করে আপনার জন্য ডিজাইন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে বড় হচ্ছে এই কনসেপ্ট অনুযায়ী 1000 পিক্সেলের চেয়ে বড় কোনো স্ক্রিন যদি হয়, অর্থাৎ এমন কোনো ডিভাইস যেই ডিভাইসের স্ক্রিনের সাইজটা হচ্ছে 1000 পিক্সেলের চেয়ে বেশি, সেটা হচ্ছে বড় ডিভাইস। আর এমন কোনো ডিভাইস যেই ডিভাইসের স্ক্রিনের সাইজ 500 পিক্সেলের চেয়ে কম, সেটা হচ্ছে ছোট। আর এমন কোনো ডিভাইস যে ডিভাইসটা 501 পিক্সেল থেকে 999 পিক্সেল পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কাছে মিডিয়াম। ব্যাস, সহজ কথা। এবার আপনি আপনার মতো করে কাজ করেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে 1000 ধরতে হবে, 500ই ধরতে হবে এমন কোনো রুলস নাই। আপনি এটা নিজের মতো করে চাইলে বানাইতে পারেন। ওকে, এখানে 1000 লিখছি বলে যে আপনাকে 1000ই ধরতে হবে এমন কিন্তু কোনো কথা না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা আসলে এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখব। এটা এখানে আছে, এটা এখানে থাকুক, আমরা আচ্ছা থাকুক, সমস্যা নেই, আমরা পরে ইয়ে করব। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি শিখলাম এখান থেকে, মূল বিষয়টা কি শিখলাম, যে
এখানে আমরা ডিজাইন করতেছি ডেস্কটপে বা ল্যাপটপে, এই দুইটাই বড় ধরনের ডিভাইস, ঠিক আছে। তো যেটা দিয়ে ডিজাইন করেন হোয়াটএভার, কোনো সমস্যা নেই। মূলত ছোট ডিভাইসে গেলেই সমস্যা হয়, তবে আপনি যে ডিভাইসে ডিজাইন করতেছেন তার চেয়ে বড় ডিভাইস হলে কিন্তু সমস্যা হবে না, কারণ ওটা তো বড়, সমস্যা হবে না। ছোট ডিভাইস হলেই সমস্যাটা করবে। তো আমরা এখন কি করব, এখান থেকে একরকম দেখতে পাচ্ছি, ট্যাবে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আবার মোবাইলে যাওয়ার পরে দেখতেছি ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো এই যে তিন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, ডিজাইন পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা প্রথমে শিখব। আমরা দেখব যে কিভাবে একটা জিনিসকে, একটা স্টাইলকে চেঞ্জ করা যায়। আমরা যে কোনো কিছুকে যদি চেঞ্জ করতে পারি তাহলে আমরা, মানে যে কোনো একটাকে যদি চেঞ্জ করতে পারি তার মানে হচ্ছে আমরা যে কোনো কিছুই চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রথমে এই লেআউটটা আমরা পরে বানাবো, আগে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা আপনার পরিবর্তন নিয়ে আসতে পারি এই স্ক্রিনের সাইজ অনুযায়ী। তো সেটা করার জন্য আমাদের কাছে অলরেডি HTML ফাইল, CSS ফাইল ক্রিয়েট করা আছে, আমরা এখানে কাজ করব। তো আমরা এখানে HTML নিয়ে নিলাম, এখানে আমরা লিখলাম ডে 13, দেন হচ্ছে আমরা এখানে আজকে একটা মেটা ট্যাগ এক্সট্রা নিব। প্রথমে একটা নিয়েছি, এটা আপনারা সবাই জানেন, মেটা ক্যারেক্টার সেট UTF-8। এরপর আমরা আজকে নতুন করে আজকে আরেকটা মেটা ট্যাগ নিব, এটা ঠিক নিচে মেটা। দেন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব নেম, ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এখানে লিখতে হবে ভিউপোর্ট, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটার নাম হচ্ছে কন্টেন্ট, ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এখানে লিখবেন উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, কমা দিয়ে লিখতে হবে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। তো উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1, আর নেম ইকুয়াল টু কি হবে, ভিউপোর্ট। মনে রাখেন নেম ইকুয়াল টু ভিউপোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, কমা দিয়ে লিখতে হবে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। এই মেটাটা একটা ব্যবহার করার মাধ্যমে আপনি অনুমতি দিয়ে দিলেন যে আপনার এই ওয়েবসাইটটা রেসপন্সিভ হতে যাচ্ছে। যদি আপনি এই মেটাটা একটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। সমস্যা হতে পারে না, মানে হবে, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই এই মেটাটা একটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনার মিডিয়া কোয়েরি দিয়ে আপনি যে পরিবর্তনটা নিয়ে আসবেন বিভিন্ন ডিভাইসের সাইজে, সেই পরিবর্তনটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। এই জন্য অবশ্যই এটা ব্যবহার করতে হবে। তো আজকে থেকে আমরা নতুন একটা মেটা ট্যাগ ব্যবহার করব, সেটা কি, নেম ইকুয়াল টু ভিউপোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। সো নাও আমরা আমাদের CSS ফাইলটাকে লিংক আপ করাবো। তো আমি এখান থেকে আমাদের মেইন CSS ফাইলটাকে লিংক আপ করিয়ে দিলাম। এরপরে আমরা কাজ করব। তো কি কাজ করব, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা div ট্যাগ নিয়ে নিলাম। এই ডিভের একটা ক্লাস দেন, যে কোনো নাম দিতে পারেন। এটার নাম দিলাম হেডার, যেহেতু এটা একদম উপরে নিচ্ছি, সবার আগে নিলাম, তাই এটার নাম দিলাম হেডার। এটাই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, বাট দিলাম। এখানে একটা H1 ট্যাগ নিলাম এবং আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওকে, এটাই রাখলাম। এন্ড দেন একটা পি ট্যাগ নিলাম, এরপর লোরামের কিছু টেক্সট এখানে রেখে দিলাম। তো আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি তাহলে আমরা দেখবো এখানে মোটামুটি ওই জিনিসগুলো আসছে। আমরা এটাকে এখন সামান্য ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা flatUIcolors.com এ চলে যাচ্ছি এবং এখান থেকে নিলাম, এটাকেই কপি করে নিলাম, সমস্যা নাই। এই হেডারটাকে আমরা একটু স্টাইল করব। তো প্রথমত আমরা স্টার দিলাম, মানে ইউনিভার্সাল সিলেক্টর, যেখানে আমরা বলবো মার্জিন হবে 0 এন্ড দেন প্যাডিংও আমরা 0 করে দিলাম। এটা আপনারা সবাই জানেন। এরপর আমরা কল করব হচ্ছে ডট হেডারকে এন্ড দেন এখানে আমরা বলবো যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা ব্যবহার করলাম। এখন যদি ব্রাউজারে এসে রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা চাচ্ছি আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হবে, সেন্টার করে দিলাম। এখন যদি ব্রাউজারে রিলোড করি দেখতে পাচ্ছি আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে, তাও ভালো। এবার আমরা চাচ্ছি একটা প্যাডিং হবে, সো আমরা এই হেডারকে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং দিলাম উপরে নিচে ডানে বামে চারপাশে 20 পিক্সেল করে। তো আমরা একটা প্যাডিং ওইখানে ব্যবহার করলাম। তো মোটামুটি দেখতে পাচ্ছি হ্যাঁ এবার হয়েছে।
এবার হেডারের মধ্যে একটা H1 আছে, একটা P ট্যাগ আছে, সেগুলোকে একটু স্টাইল করব। ফার্স্ট অফ অল আমি কল করব হচ্ছে ডট হেডার, তারপর স্পেস দিয়ে বলবো H1। এখন আপনি এখানে বলেন H1 তোমার কালার চেঞ্জ করতে চাই, কালার আমরা সাদা করে দিলাম। এন্ড দেন আমরা বলতে চাই তোমার একটা মার্জিন বটম হবে 10 পিক্সেল, এটার নিচে আমরা একটা মার্জিন দিতে চাচ্ছি। সো আমরা এখানে সেই জিনিসটা দেখতে পাইলাম। ফাইন, এবার আমরা পি ট্যাগকে ধরবো। তো আমরা এখানে বললাম ডট হেডার স্পেস পি ট্যাগ, বললাম যে পি ট্যাগ তোমার কি করা যায়, কালার কালারটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, একটা কালার দিলাম সাদার চেয়ে একটু ভিন্ন, যদিও দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই কালারটা চেঞ্জ করে দিই, মানে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক দেখতে বাজে দেখা যাবে না। হ্যাঁ, এবার দেখতে কিন্তু খুব একটা বাজে দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো মোটামুটি এটা ধরেন একটা ডিজাইন। এখন আমরা এটাকে পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করব, পরিবর্তন কিভাবে করে, তো পরিবর্তন করার জন্য আমাদের যেটা করতে হবে বা দেখতে হবে যে আসলে কোন ডিভাইসে গিয়ে কেমন কি হচ্ছে না হচ্ছে, এটা তো বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করার পরে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটাকে ছোট বড় করতে পারবো। দেখেন এই যে ছোট বড় করা যাচ্ছে খুব ইজিলি, এই 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 ছোট বড় করা যাচ্ছে। যখন ছোট বড় করতেছেন তখন দেখবেন যে এখানে একটা স্ক্রিনের সাইজ আছে, আপনি যখন বড় করবেন তখন এটা বাড়বে, যখন ছোট করবেন তখন কমবে, অর্থাৎ আপনার যে স্ক্রিনের সাইজ থাকবে সেটাই এখানে দেখা যাবে। ওকে, আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সবসময় থাকবে না। আমরা কোথায় আছি, গুগল ক্রোমে আছি, গুগল ক্রোমের জন্য এটা ঠিক আছে। কি করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এরপরে যেটা করতে হবে এই যে দেখেন এখানে একটা আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন না, এখানে ক্লিক করলে তাহলেই আপনি কেবলমাত্র ছোট বড় করতে পারবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন এই যে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা এরকম বাম পাশে থাকতে পারে, কিংবা থাকতে পারে হচ্ছে ডান পাশে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এরকম থাকতে পারে। তো তখন কি করবেন, এই যে এই বাটনটাতে ক্লিক করে এই যে এখানে দেখবেন কোথায় রাখতে চাচ্ছেন, আপনি যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো আমরা তাহলে এই ফুল স্ক্রিনটা পাবো ছোট বড় করার জন্য। যদি ডানে বা বামে থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের সাইজটা কিন্তু ছোট হয়ে গেল, বাম পাশে চলে গেল। সেই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, তো মোটামুটি আমরা বুঝলাম যে আসলে কি করতে হয়। এখন আমাদের করণীয় কি হবে সেটা আমরা নেক্সট পর্বে এসে দেখব, কারণ হচ্ছে আমাদের 40 মিনিট তো প্রায় শেষ হয়ে গেছে। তো আপনারা আবার সবাই জয়েন করেন, তারপর হচ্ছে আমরা আবার বাকি জিনিসটা দেখছি। ওকে, যেখানে ছিলাম আমরা রাইট বাটন ক্লিক করব, দেন ইন্সপেক্টে যাব, এরপর আমরা ছোট বড় করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এখন করণীয় কি, করণীয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের সাইজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে উইথ। হাইট কতটুকু আছে সেটা বিষয় না, কারণ হাইটের ক্ষেত্রে আমরা স্ক্রল করেই দেখি, সেই জন্য হাইট নিয়ে চিন্তা করার কিছু না। এখানে দেখতে হবে উইথটা। তো আমরা কি বললাম যে আমাদের এই কনসেপ্ট অনুযায়ী যে আমাদের বড় স্ক্রিন কোনটা, বড় স্ক্রিন হচ্ছে 1000 পিক্সেলের বড় হলে তাহলে সেটা বড় স্ক্রিন। আচ্ছা, ভালো কথা, তাহলে ওইটা অনুযায়ী এখন আমাদের স্ক্রিনের সাইজটা কি বড়, মিডিয়াম নাকি ছোট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের উইথ আছে 1187, তার মানে 1000 পিক্সেলের চেয়ে বড়। যেহেতু 1000 পিক্সেলের চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে একটা বড় ডিভাইসে আছি। ওকে, তারপরে যদি আমরা এটাকে একটু ছোট করি, যেমন এখানে কত আছে 433, তার মানে এটা এখন কোন ডিভাইস, এটা হচ্ছে ছোট ডিভাইস, কারণ 500 পিক্সেলের চেয়ে ছোট হলে ওটাকে আমরা ছোট ডিভাইস হিসেবে ধরবো, তাই আমরা এই যে এখানে সেটা ধরে নিছিলাম, তার মানে মোবাইলের দিকে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে
এইটা ধরেন এই যে 671, এখন এটা কোনটা? এটা হচ্ছে মিডিয়াম। এটা 500 থেকে ছোটও না, 1000 থেকে বড়ও না, তার মানে এটা মিডিয়াম সাইজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস। এগুলা এই 500 থেকে 1000-এর মধ্যে যে ডিভাইসগুলো থাকবে সেগুলোই হচ্ছে মিডিয়াম। এভাবে আমরা চিন্তা করে কাজ করতে পারি। তবে এটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি। ওকে, তো এখন এটা কিভাবে কি করব, এবার পরিবর্তন আমরা আনা শিখব। ধরেন আমরা চাচ্ছি এতক্ষণ আমরা যে সিএসএস গুলো করলাম এগুলো হচ্ছে আমাদের বড় স্ক্রিনের জন্য। এবার আমরা চাচ্ছি যদি ছোট বা মিডিয়াম স্ক্রিনে যাই, অর্থাৎ 1000 পিক্সেলের চেয়ে যখন নিচে চলে যাব, 1000 ধরেন 1000 পিক্সেল, এই হ্যাঁ এটা নিচে যখন চলে যাব তখনই তো আর বড় স্ক্রিন থাকলো না, তাহলে এখানে আছে 991, এই 991 তাহলে কোনটা? এটা ছোট মিডিয়াম স্ক্রিন, ছোট না মিডিয়াম, কারণ ছোট হইতে হলে তো 500 নিচে যেতে হবে, তার মানে এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিন। এখন মিডিয়াম স্ক্রিনের জন্য যে ইয়াটা আছে, এই ক্ষেত্রে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে চাই, তো সেটা কিভাবে সম্ভব? সেটা করার জন্য আমাদের বড় স্ক্রিনের জন্য যে নর্মাল ডিজাইনটা করলাম সেটার শেষে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আপনি মানে এই সিএসএস গুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখানে নতুন করে সিএসএস লিখবেন, ওইগুলো শেষ হওয়ার পরে। আগে এগুলোর উপরে লিখলে কিন্তু হবে না, অবশ্যই নিচে লিখতে হবে, অথবা একটা আলাদা ফাইল করেও করা যায়। আলাদা ফাইল করে কিভাবে করতে হবে সেটা আমি পরে দেখাবো, আজকে না। আপাতত আমরা আমাদের এখানে তো সিএসএস কম, তো আমরা এখানেই কাজ করব, তবে মেইন সিএসএস গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কাজ করব। এখানে একটা কমেন্ট করেন প্রথমে। কমেন্ট করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+Shift/। এবার আপনি এখানে লেখেন মিডিয়াম, ঠিক আছে, বা মিডিয়াম লিখলেন, বা মিডিয়াম স্ক্রিন, এরকম কিছু একটা লিখতে স্যার পারেন। কন্ট্রোলের ট্যাগটা কি আবার একটু বলেন তো? Ctrl+Shift/। তো এবার কি করব, এখানে আমরা এখন কাজ করব কিভাবে? আমাদেরকে লিখতে হবে @media ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো @media দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মূলত আমরা সিএসএস লিখব। এই যে এখানে যেভাবে সিএসএস লিখছি ঠিক একই রকম সিএসএস আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, ঠিক আছে, এটার বাইরে লেখা যাবে না। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে স্ক্রিনের সাইজটা লিখে দিব। ওকে ওকে, তো স্ক্রিনের সাইজটা কি হবে? আমরা এখানে বলবো ম্যাক্স উইথ, মানে ম্যাক্সিমাম উইথ, ঠিক আছে। ম্যাক্সিমাম উইথ কি? এখানে লিখলাম 1000 পিক্সেল, এই কথাটা লিখলাম। কি লিখলাম? ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল। এই কথাটার মানে কি দাঁড়ায়? ওকে, এটা একটু বুঝতে হবে। দেখেন আমরা কি করলাম, @media এখানে লিখলাম ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল, ঠিক আছে। এইখানে এই ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল বলতে বোঝাচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সিএসএস গুলো লিখব, এই সিএসএস গুলা তখনই কাজ করবে যতক্ষণ পর্যন্ত একটা স্ক্রিনের ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল। ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল যদি না হয়, মানে 1000 পিক্সেলের ছোট বা 1000 পিক্সেল যদি না হয়, তাহলে এই সিএসএস গুলো কাজ করবে না। যদি স্ক্রিনের সাইজ 1001 পিক্সেল হয়ে যায়, তখন আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকা সিএসএস গুলো কাজ করবে না। তাহলে তখন কোন সিএসএস কাজ করবে? এই যে উপরের সিএসএস গুলো কাজ করবে। আমি আবারও বলি, এই ম্যাক্সিমাম উইথ বলতে বোঝাচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই সিএসএস গুলো থাকবে সেই সিএসএস গুলা এই ম্যাক্সিমাম উইথ পর্যন্তই কাজ করবে। এর চেয়ে বড় যদি কোনো স্ক্রিন সাইজ হয়, তাহলে এটার ভিতরে থাকা কোনো সিএসএস কাজ করবে না, কাজ করবে তার উপরে থাকা এই নরমাল সিএসএস গুলো থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে চাইলেই এখানকার মতো সিএসএস লিখতে পারবেন, তবে এই সিএসএস গুলো তখনই কাজ করবে যখন আপনি যেই ডিভাইস দিয়ে ওয়েবসাইটটি ব্রাউজ করতেছেন ওই ডিভাইসের উইথ অনুযায়ী, মানে ওই কি বলে এটাকে, আরে ওই ডিভাইসের সাইজটা যদি হয় এরকম 1000 পিক্সেলের ছোট বা 1000 পিক্সেলের সমান, তাহলেও এটার ভিতরে থাকা সিএসএস কাজ করবে। বাট যদি 1000 পিক্সেলের চেয়ে বেশি হয় কোনো কারণে ওই ডিভাইসটা, তাহলে এটার ভিতরে থাকা সিএসএস কাজ করবে না। তো আমরা চলেন এবার প্র্যাকটিক্যালি একটু ভালো মতো দেখি। আমরা যে কোনো একটা জিনিস পরিবর্তন নিয়ে আসি, যেমন হেডারের ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে। তো আমরা এখানে এসে ওই সেম ভাবেই এখানে যেভাবে কল করছেন ঠিক একইভাবে এখানে কল করতে হবে, সেম টু সেম, ঠিক আছে। আর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা বাইরে গেলে কিন্তু চলবে না।
এখানে কল করবেন ডট হেডার, যেভাবে কল করতে হয় সেভাবে। তারপরে কি করতে হয়, এটা তো একটা সিলেক্টর, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দিবেন। এবার এন্টার প্রেস করেন। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু মিডিয়ার সেকেন্ড ব্র্যাকেট, আর এটা কিন্তু এই যে হেডারকে কল করলাম সেটার সেকেন্ড ব্র্যাকেট, মনে রাখতে হবে। চাইলে আপনি এখানে কমেন্ট করে রাখতে পারেন, এই যে এই জায়গায় আপনি এখানে একটা কমেন্ট করে বললেন এন্ড এন্ড অফ ম্যাক্স উইথ 1000, এরকম কিছু একটা লিখে রাখলেন আর কি। 1000 পিক্সেলের ইয়েটা এখানে শেষ, এরকম কিছু একটা লিখলাম, বা মিডিয়াম স্ক্রিন এরকম কিছু লিখে রাখতে পারেন। এখানে এভাবে না লিখে এভাবে লিখতে পারেন, মিডিয়াম এরকম কিছু একটা লিখে রাখলাম। ওকে, এই জায়গাটার মধ্যে আপনি এবার সিএসএস লিখতে থাকেন। ওকে, হেডারকে কল করা হলো, আমাদের পরিবর্তন করার ইচ্ছা শুধু ব্যাকগ্রাউন্ড কালার, তাই আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, মানে এখান থেকে এটা কপি করে নিলাম, এন্ড দেন আমরা এখানে পেস্ট করলাম, সেভ করলাম। ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখানে একটা রিলোড করি। রিলোড করার পরে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ আমাদের স্ক্রিনের উইথ কত, 991। 991 কি 1000 এর চেয়ে ছোট না? হ্যাঁ, কিন্তু 1000 এর চেয়ে বড় করেন তো, দেখেন দেখেন 97। ঠিক আছে, দেখেন 97, এই যে দেখেন 1000 পর্যন্ত কিন্তু রেড কালার ব্যাকগ্রাউন্ডে। যখনই আপনি হচ্ছে 1000 এর উপরে চলে যাচ্ছেন, 1000 পর্যন্ত রেড, 1000 এর একটু উপরে যাওয়ার সাথে সাথেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ এটার ভিতরে থাকা কালারটা এখন আর কাজ করতেছে না। কারণ আমরা বলছি এই সিএসএস গুলো তখনই কাজ করবে যখন আপনার স্ক্রিনের উইথ 1000 পিক্সেল কিংবা তার চেয়ে ছোট হবে। যদি ছোট হয় তাহলেই কাজ করবে, যদি বড় হয় তাহলে এগুলো কাজ করবে না। ঠিক আছে, তাহলে কোনটা কাজ করতেছে? উপর থেকে নিয়ে নিচ্ছে, উপরে যেহেতু আছে। কিন্তু উপরে যদি এটা না থাকতো তাহলে কি হইতো? তাহলে কি হচ্ছে যে কিছুই পাইতো না। একটা রিলোড করেন, দেখেন কিছুই পাইতো না, কারণ ব্যাকগ্রাউন্ড কালার তো উপরের থেকে আমরা ফেলে দিছি, সেই জন্য আমরা এখান থেকে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসেন, আর এখানে এসে আবার রিলোড করেন, দেখেন এখন আবার দেখা যাচ্ছে। ওকে, তো ছোট করলে এই, বড় করলে এই, ছোট এই, বড় এই, আমরা পরিবর্তন নিয়ে আসতে পারলাম। এইভাবে আপনি যেমন ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন আনতে পারছেন, আপনি চাইলে যে কোনো কিছুর পরিবর্তন আনতে পারবেন। যেমন আপনি প্যাডিং চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এখানে বললেন যে তোমার একটা প্যাডিং হবে, আগে ছিল 20 পিক্সেল, এখন হয়ে যাবে 40 পিক্সেল। এখন দেখবেন আপনি যদি ছোট করেন, দেখেন এখন কিন্তু 20 পিক্সেল প্যাডিং দেখাচ্ছে। একটু রিলোড করেন, দেখেন এখন কিন্তু প্যাডিংটা আবার বেড়ে গেছে। কিন্তু বড় করলে কিন্তু আবার সেই 20 পিক্সেলেই ফিরে আসতেছে। ছোট করলে দেখেন নিচে কতখানি জায়গা থাকতেছে, আর বড় করলে দেখেন নিচে কতখানি জায়গা থাকতেছে। ঠিক আছে, এই 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 হচ্ছে বিষয়। আপনি এটা যে শুধু হেডারের চেঞ্জ করবেন ব্যাপারটা কিন্তু এমনও না। ঠিক আছে, আপনি অন্য যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, যেমন এই যে H1, এটার কালার চেঞ্জ করবেন, করেন, কোনো প্রবলেম নাই। এখানে যেভাবে কল করা হয়েছে একইভাবে কল করতে হবে। ঠিক আছে, যেমন এখানে কল করছেন কি ডট হেডার স্পেস H1, আপনি যদি এইভাবে কল না করে শুধু H1 কে কল করেন, যেমন H1 কল করলেন, কল করে বললেন তোমার কালার চেঞ্জ করব, কি কালার দিবেন? কিছু একটা দেন, ধরেন এই গ্রিন কালার দিবেন, দিলেন, সেভ করেন, ব্রাউজারে যান, এখানে একটা রিলোড করেন, দেখেন ছোট করি আমরা, ছোট হয়েছে, বাট কালার চেঞ্জ হয়েছে H1 এর না। কেন? কারণ আমরা H1 কে কল করছি, উপরে আরো স্পেসিফিক ভাবে কল করা আছে, এই জন্য চেঞ্জ হচ্ছে না। এই কারণে আপনি এখান থেকে এটাকে কপি করে নিয়ে ওইখানে যেভাবে কল করা হয়েছে এখানেও ঠিক একইভাবে কল করেন। এখন দেখবেন আপনার কালার অবশ্যই চেঞ্জ হবে। রিলোড দেন, এই যে দেখেন চেঞ্জ হয়েছে। বড় করেন একরকম কালার, ছোট করেন আরেক রকম কালার। আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই মূলত আমরা কাজ করব। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের এই অংশটুকু গেল, মিডিয়া কোয়েরির ব্যাপারটা আমরা বুঝলাম। এবার আমরা এই স্ক্রিনটাকে যতই ছোট করি না কেন এই স্টাইলটাই কিন্তু পাবে। কেন এটাই পাচ্ছে? আমরা তো ছোট স্ক্রিনে আছি, 418 মানে কি 500-র চেয়ে অনেক ছোট। তো 500 ছোট হলে তো ছোট স্ক্রিন, ছোট স্ক্রিনেও কেন এই স্টাইল? কারণ আমরা তো ছোট স্ক্রিনের জন্য আলাদা কোনো স্টাইল এখনো দেই নাই, যেহেতু দেই নাই তাই এটা থেকেই পাচ্ছে। যখন দিব তখন ওইটার জন্য পাবে। সেটা কিভাবে করতে হবে? তখন এই মিডিয়া কোয়েরি থেকে বাইরে বের হয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে এখানে এসে আবার নতুন করে লিখতে হবে @media, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার আমরা কি লিখব?
ম্যাক্সিমাম উইথ সাপোজ 500 পিক্সেল। এবার এইখানে নতুন করে আপনি এবার কি কি স্টাইল করতে চান সেটা আপনার ব্যাপার। এবার ধরেন আপনি বললেন হেডার ডট হেডার তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আবার কি চেঞ্জ করবেন, রেড ছিল এটাকে এবার এই কালার করে দিতে চাচ্ছেন, সো দিলেন কালার চেঞ্জ করে। তো ব্রাউজারে যান, এবার একটা রিলোড করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন বড় করলে একরকম ব্যাকগ্রাউন্ড কালার, মিডিয়ামে আসলে আরেক রকম, যখন আমরা 500 নিচে চলে যাচ্ছি দেখেন 500 নিচে আসার সাথে সাথে আরেক রকম। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু এই টেক্সটের কালারটা মিলতেছে না, তাই আমরা এইচ1 এর কালারটা আবার চেঞ্জ করব। তাই আমরা লিখতে পারি ডট হেডার স্পেস এইচ1। এবার কি কালার দিবেন দেন বলেন, তোমার একটা কালার দিতে চাই, কি কালার দিবেন, ধরেন আবার সাদা করে দিব। ঠিক আছে, আবার কি করে দিলাম, সাদা করে দিলাম। তা এখন রিলোড করেন, দেখেন এখানে আবার সাদাটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বড় করলে আমাদের একরকম স্টাইল, ছোট করলে আমরা আরেক রকম স্টাইল দেখতে পাচ্ছি, আরো ছোট করলে আমরা আরো আরেক রকম স্টাইল দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আমাদের সাইটে পরিবর্তন নিয়ে আসতে পারি। তো পরিবর্তন যেহেতু এই ক্ষেত্রে আনতে পারছি, তার মানে আমরা যে কোনো ক্ষেত্রেই নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা এইরকম লেআউটও তৈরি করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এরকম লেআউট তৈরি করার জন্য আমরা এখন কাজ করব। তো এটার জন্য আমরা ইমেজ নিয়ে আসি। গত ক্লাসে আমাদের কাছে হয়তো ইমেজ ছিল কিছু, তো ধরেন আমরা ইমেজ নিয়ে যাই, একটা ইমেজই নিয়ে যাই, বেশি ইমেজ নিয়ে যেতে হবে না। আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ এখানে পেস্ট করলাম, এটাকে একটু রিনেম করে দেই। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের ইমেজ থাকলো, এটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তো সেটার জন্য আমাদের এই ডিভটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা নতুন একটা ডিভ নিচ্ছি, নতুন একটা ডিভ নিলাম, তার একটা ক্লাস দিলাম। এইটার কি নাম দেয়া যায়, ধরেন এটার নাম দিলাম হচ্ছে গ্যালারি, সরি, ঠিক আছে, গ্যালারি নাম দিলাম। এরপর কি করব, এরপর হচ্ছে এটার মধ্যে একটা h2 ট্যাগ নিলাম, এখানে জাস্ট লিখলাম ওই যে সেকশনের টাইটেল দিতে হয় না, তো এখানে লিখলাম কিভাবে লেখা যায়, ধরেন এখানে লিখলাম আওয়ার ফটো গ্যালারি, সেভ করলাম, দেন ব্রাউজারে চলে যাই, এটা আপাতত কেটে দিলাম, একটা রিলোড করি, দেখাই এই যে আওয়ার ফটো গ্যালারি আছে, ভালো কথা। এরপরে আমরা একটা নতুন ডিভ নিব এটার ভিতরে, কারণ এখানে আমরা আমাদের ইমেজের গ্যালারিগুলো তৈরি করব। সেখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি ডিভের, এটার নাম দিলাম হচ্ছে আইএমজি গ্যালারি, মানে এখানে যেহেতু নাম দিছি গ্যালারি, তাই আমরা এখানে নাম দিলাম হচ্ছে আইএমজি গ্যালারি। ওকে, মানে ইমেজ গ্যালারি। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা কিছু ইমেজ রাখবো, তো ইমেজগুলো পাশাপাশি থাকবে, তাই আমরা কয়েকটা ডিভ নিয়ে নিব। তো আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে গ্যালারি আইটেম। ঠিক আছে, এবার এখানে ইমেজ রাখেন, তো আমরা এখানে একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমরা বলে দিব কি আপনার ইমেজেস স্ল্যাশ ইমেজের নাম, একটা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, আপনারা সবাই জানেন। তো এখানে আমি একটা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, জাস্ট লিখে রাখতেছি ইমেজ, আর এটার নিচে আমরা একটা আই ট্যাগ নিয়ে জাস্ট কিছু একটা লিখে রাখি, ফটো গ্যালারি লিখে রাখলাম। সো একটু ব্রাউজারে যাই, এবার একটা রিলোড করি, দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ইমেজ আসছে, এই যে এখানে। আচ্ছা, এটাও একটা ইনলাইন এলিমেন্ট, এটাও একটা ইনলাইন এলিমেন্ট, এর জন্য দুজন পাশাপাশি আসছে, আমরা একটু পরে ঠিক করে দিচ্ছি, কারণ আমরা একটু পরে ইমেজটাকে ব্লক এলিমেন্ট বানায় ফেলবো, তখন ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমাদের টোটাল ইমেজ আসবে টোটাল 4টা। ঠিক আছে, আচ্ছা, তো ইমেজটাকে আমরা সবসময় যেটা করব, আমাদের স্টাইল ডট সিএসএস এর এই যে ইউনিভার্সাল সিলেক্টরের উপরের দিকে আর কি, ইউনিভার্সাল সিলেক্টরের নিচে বা এর আশেপাশে কোথাও আমরা ইমেজকে কল করব, কল করে বলবো যে তোমার ম্যাক্স উইথ 100% হবে। ঠিক আছে, ম্যাক্স উইথও দিতে পারেন কিংবা শুধু উইথও দিতে পারেন, শুধু উইথ দিলে ছোট থাকলেও বড় হয়ে যাবে, মানে 100% উইথ হয়ে যাবে। আর যদি ম্যাক্স উইথ দেন তাহলে ছোট থাকলে ছোটই থাকবে, 100% উইথ হবে না, আর যদি বড় হয় তাহলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ম্যাক্স উইথ ব্যবহার করতে পারেন কিংবা শুধু উইথ ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। আমি আপাতত উইথই দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ডিসপ্লে ব্লক করে দিব, এটাকে ডিসপ্লে ব্লক হবে, আর একটা হাইট দিয়ে রাখতে পারেন অটো, সেভ করে দেন।
দেন ব্রাউজারে গিয়ে একটা রিলোড করলে দেখবেন ইমেজটা এখন ফুল উইথ হয়ে যাবে, একটু আগেই বলেছি। আর যেহেতু এটা ব্লক এলিমেন্ট তাই এটা নিচে নেমে চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিভটাকে কয়েকবার কপি করে নিব, যে 4বার। সো 2বার, 3বার, 4বার। ইমেজ আর পাল্টাইলাম না, যেমন আছে তেমনই থাকুক। তো এখানে রিলোড করার পরে আমরা দেখব আমাদের এই টোটাল 4টা ইমেজ এভাবে আসছে। ঠিক আছে, ওকে। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে পাশাপাশি নিয়ে আসা। তো পাশাপাশি নিয়ে আসার আগে আমাদের পুরো ডিভটার নাম কি? ডিভের নাম হচ্ছে গ্যালারি। এটাকে আমরা স্টাইল করব। এখন কোথায় স্টাইল করব? অবশ্যই এই যে এই পার্টে, এটা হচ্ছে আমাদের বড় পার্ট, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম পার্ট, আর এটা হচ্ছে ছোট পার্ট। এখানে আমরা লিখে রাখি এটা হচ্ছে স্মল। ঠিক আছে, তো মনে রাখেন। তো আমরা বড় পার্টে কাজ করব, কারণ আমাদের এটা হচ্ছে মেইন কাজ। তো এখানে আমরা ডট গ্যালারিকে কল করলাম, দেন একটা প্যাডিং দিলাম, ধরেন উপরে নিচে 80 পিক্সেল প্যাডিং দিলাম, আর ডানে বামে কোনো প্যাডিং দিলাম না। তো ব্রাউজারে গিয়ে একটা রিলোড করলে আমরা দেখব যে উপরে আর নিচে কিছু প্যাডিং আসবে। এই যে দেখেন প্যাডিং আসছে, ভালো কথা। এরপর একটা H2 ট্যাগ আছে গ্যালারির মধ্যে, এটাকে কল করেন, বলেন ডট গ্যালারি তোমার মধ্যে আছে H2, কল করলাম। এবার বলেন তোমার টেক্সট অ্যালাইন সেন্টার হবে, আর একটা মার্জিন বটম দিব 30 পিক্সেল। সেভ করলাম, দেন ব্রাউজারে একটা রিলোড করে দিলাম। এরকম থাকুক। এই হচ্ছে আমার ফটো গ্যালারি, ভালো কথা। এরপরে হচ্ছে আমরা আমাদের এই H2 কাজ শেষ, এবার এই ডিভ নিয়ে কাজ করব। এইটাই হচ্ছে আমাদের ইমেজ গ্যালারির ডিভ, আর এইটার ভিতরে আমাদের ইমেজগুলো আলাদা আলাদা ডিভের মধ্যে আমরা রেখেছি। প্রত্যেকটার নাম হচ্ছে ইমেজ আইটেম, মানে আইএমজি আইটেম। তো আমরা আইএমজি গ্যালারি নামের যে ক্লাসটা নিয়েছি সেটাকে এখন কল করব, ডট আইএমজি গ্যালারি। এটাকে কল করে নিলাম। আর এটার ভিতরে থাকা ডিভগুলো সবগুলোর নাম তো সেম, তো আমরা জাস্ট একটাকে কপি করে নিয়ে যাই, গ্যালারি আইটেম। তো আমরা জাস্ট এখানে কল করব ডট গ্যালারি আইটেম। এখন প্রথমত এই গ্যালারি আইটেমের একটা করে উইথ দিব। তো কত উইথ দেওয়া যায়? ধরেন আমরা 23% করে দিলাম। এক একজনের উইথ হচ্ছে 23%। ফাইন। আচ্ছা, তাহলে 4জন আছে, ভালো কথা, থাকুক। আমরা এবার যদি একটু রিলোড করি এখানে গিয়ে, তাহলে দেখবো সবাই 23% হয়ে গেছে, ছোট ছোট। ফাইন। এখন এই 4জনকে পাশাপাশি নিয়ে আসতে হবে। আপনারা সবাই জানেন ডিসপ্লে ফ্লেক্স করে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। তো আমরা প্যারেন্ট যেটা, সেটাকে গিয়ে কি করব? ডিসপ্লে ফ্লেক্স। প্যারেন্ট কোনটা? এখানে এই আইএমজি গ্যালারি, এটা হচ্ছে প্যারেন্ট। আর এই ভিতরের ডিপগুলোকে আমরা পাশাপাশি আনতে চাচ্ছি, তাই আমরা প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এটা করার পরে আমরা যদি রিলোড করি তাহলে দেখব সবাই পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, ডান। কিন্তু স্পেস আছে কিছু, কারণ আমরা ইচ্ছা করে কম দিয়েছি উইথ। এখন আমরা স্পেসটা দিয়ে দিব, এটা আমরা স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই। সো আমরা এখানে স্পেস অ্যারাউন্ড করে দিলাম। এখন যদি আমরা একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে হ্যাঁ, আমাদের এই গ্যালারিটা হয়ে গেছে। এই যে এখানে যেমনটা আমরা করতে চেয়েছিলাম, উপরে সেকশন টাইটেল, তারপরে 4জনকে পাশাপাশি, আমরা এখানে সেটাই করার চেষ্টা করলাম এবং সেটা হলো। এবার আসি রেসপন্সিভে। আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, এন্ড দেন আমরা যদি যাই, দেখবো যে এই যে দেখেন ইমেজগুলো কত ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো আসলে এই সব ক্ষেত্রে মানে যখন ছোট ডিভাইস হবে তখন এরকম ছোট ছোট থাকবে না। তখন আমরা কি করব? তখন আমাদের আমাদের কাজ হবে, উচিত হবে একটা পর্যায়ে গিয়ে মানে আমরা ভেঙে ফেলবো। তো আমরা এইখানে দেখিয়েছিলাম যে মিডিয়াম স্ক্রিনে এসে 2জন পাশাপাশি, এরপরে ছোট স্ক্রিনে এসে 1জন থাকবে, এরকম আমরা চাচ্ছিলাম। তো এইটাকেও আমরা এরকম করতে চাচ্ছি। তো আমাদের বড় স্ক্রিন হচ্ছে 1000 পিক্সেলের চেয়ে বেশি হলে, মিডিয়াম হচ্ছে 1000 পিক্সেলের কম হলে মিডিয়াম, 500 পর্যন্ত মিডিয়ামই থাকবে, আর 500 নিচে গেলে ছোট স্ক্রিন হবে। তার মানে 500 থেকে 1000-এর মধ্যে যখন স্ক্রিন সাইজ থাকবে তখন কি হবে? 2জন 2জন করে পাশাপাশি থাকবে। আর যদি 1000-এর বেশি হয় তাহলে তো এই যে 4জন পাশাপাশি আছে সেটাই থাকবে। আর যদি 500-র নিচে হয় তখন 1জন করে পাশাপাশি থাকবে। এখন কথা হলো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে তখনই যখন আমরা এই যে স্ক্রিনের উইথটা বাড়ায় দিব। এখন দেখেন স্ক্রিনের উইথ 23% করে আছে। তো 23, 23, 23, 23 টোটাল কত আসে? 92%-এর মতো। হ্যাঁ, 92% আসে। ঠিক আছে, তো 92% যদি আসে তাহলে 8% আরো ফাঁকা থাকে জায়গা। তো আমরা যদি এমন চিন্তা করি যে আমরা এখন 2জনকে পাশাপাশি রাখবো, তাহলে এক একজনের উইথ কত দিতে পারি?
ধরেন 48% দিতে পারি, মানে কিছু ফাঁকা রাখবো, তাহলে একজন হবে 48, আরেকজন হবে 48, টোটাল কত হবে 96। তো দুইজনে যদি 96% জায়গা দখল করে ফেলে, বাকি দুজন কই যাবে? বাকি দুজন তখন অটোমেটিক নিচে চলে আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এদেরকে হচ্ছে অটোমেটিক নিচে চলে আসবে, এই ব্যাপারটাও ভুল, কারণ আমাদের আরেকটা কাজ করতে হবে, তারপরে নিচে আসবে, এর আগে আসবে না, আমি দেখাচ্ছি। তো আমরা এখন প্রথমে কি করব, উইথটাকে হচ্ছে বাড়ায় দিব। কোথায়? মিডিয়াম স্ক্রিনে। এই যে মিডিয়াম স্ক্রিনের জন্য আমরা মিডিয়া কোয়েরি আগেই ব্যবহার করে রাখছি, এইখানে এই যে এটার ভিতরে আমরা এখানে কাজ করব, তাই না? একটু আগে করে আসছি। কাকে কল করব? এই যে এইটাকে, গ্যালারি আইটেম, যাকে উইথ দিলাম। ঠিক আছে, তো এটাকে কল করলাম, কল করে বললাম যে তোমার উইথ হবে 48% করে। তাহলে এখন সবাই যদি 48% করে নেয়, তাহলে কি ঘটবে একটা রিলোড করলে বুঝতে পারবো। দেখেন কিছুই ঘটে নাই। এখনো কিছু না ঘটার কারণ কি? কারণ আমরা 48% করছি 1000 পিক্সেলের পরে, আগে না। তো আমাদের স্ক্রিনের উইথ এখানে কত? 1118, তার মানে 1000-এর অনেক বেশি। বড় স্ক্রিনে আছি, তো বড় স্ক্রিনে তো আর 48% না, বড় স্ক্রিনে কত পার্সেন্ট? 23%। এই জন্য এখানে কোনো পরিবর্তন আসে নাই। তো ছোট স্ক্রিনে যাই, তাহলে বুঝতে পারবেন, মানে মিডিয়াম স্ক্রিনে। তো আমরা যদি মিডিয়াম স্ক্রিনে যাই, 1000-এর চেয়ে একটু নিচে যাই, দেখেন এই যে, দেখেন 1010, এই যে আস্তে আস্তে ছোট করে দিলাম, দেখেন এই 48% দেওয়াতে যেটা হইলো, ইমেজগুলো বা ডিভগুলো 48% হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু 48% হতে পারতেছে না। কেন? কারণ হচ্ছে আমরা এই যে ওকে যে 48% দিছি, ওর প্যারেন্টের নাম কি? এইটা, ওকে তো ডিসপ্লে ফ্লেক্স করে রাখছি। যখন ডিসপ্লে ফ্লেক্স করবেন, তখন উইথ মানাইতে পারবেন না, তখন সে জোর করে হলেও পাশাপাশি রাখবে। 48% দিছেন আর 100% দিছেন, সে চারজনকে পাশাপাশি রাখবেই, তার কথা হচ্ছে এটা। কিন্তু আপনি চাচ্ছেন যে না, তুমি সহনশীল হও, কারো যদি উইথ বেশি হয়, তাহলে তুমি কি করবা, তাকে সেই উইথটা নিতে দাও, বাকিদেরকে নিচে নামায় দাও, এটা আপনি বলে দিবেন। আর এটা বলার জন্য আপনি এই যে যেখানে ডিসপ্লে ফ্লেক্স করেছেন, এখানেই আপনি জাস্ট লিখবেন হচ্ছে ফ্লেক্স র্যাপ র্যাপ। এবার যদি সেভ করে দেন এন্ড দেন রিলোড করেন, এখন দেখেন আপনার এগুলো অটো নিচে নেমে গেছে। এখন দেখেন বড় করলাম, চারজন পাশাপাশি, এগুলোকে নিচে নামায় দিই। ঠিক আছে, দেখেন বড় করলাম চারজন পাশাপাশি, যখন আমরা মিডিয়াম স্ক্রিনে চলে যাচ্ছি, তখন দুইজন পাশাপাশি। ঠিক আছে, এখন কিন্তু আর চারজন পাশাপাশি নাই, এখন কিন্তু একদম শেষ পর্যন্ত দুইজন করে পাশাপাশি থাকবে। বাট আমরা এটাও চাই না, আমরা কি চাই, 500 পিক্সেলের নিচে যখন চলে যাবে, অর্থাৎ ছোট স্ক্রিনে যখন চলে যাবে, তখন দুইজন করে না, তখন একজন করে পাশাপাশি থাকবে, মানে পাশাপাশি না, একজন করে থাকবে, আর তো পাশাপাশি প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে উইথটা এখানে 48% দিছেন, এবার এটাকে বাড়ায় দেন। এবার এমন একটা ইয়ে দিবেন, সাইজ দিবেন, যেটা দিলে আরেকজন পাশে থাকতে পারবে না। ঠিক আছে, যেমন এইখানে আমরা 48% দিছি, তাই দুইজন পাশে থাকতে পারতেছে, কারণ আমাদের পুরোটা তো 100%। যদি 48% দেই, তাহলে তো 96 আসতেছে, তাই না? তো দুজন অনায়াসে পাশে থাকতে পারবে। তো আমি এমন একটা নাম্বার এখানে ব্যবহার করব, যেন হচ্ছে দুইজন পাশাপাশি থাকতে না পারে। তো সেই ক্ষেত্রে আমি আসলে চাচ্ছি ফুল স্ক্রিনই থাকুক, আমি 100% দিতে পারি, কিংবা 95%ও দিতে পারেন, কারণ যদি দুই পাশে একটু ফাঁকা চান সেই ক্ষেত্রে। তো আমরা এখানে লিখলাম গ্যালারি আইটেম, দেন আমরা এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি 95%। ঠিক আছে, তো একজন 95% হলে আরেকজন তো অটো নিচেই আসবে স্বাভাবিক। তো দেখেন 95%। এই এবার কিন্তু একজন একজন করে বড় করেন, দেখেন চারজন, মিডিয়াম স্ক্রিনে যান, দেখেন দুইজন করে, ছোট স্ক্রিনে যান, দেখেন একজন একজন করে। ঠিক আছে, সো এইভাবে আমরা আমাদের এই যে এখানে যে লেআউটটা আমরা বানানোর চেষ্টা করেছিলাম, সেটাই কিন্তু আমরা এখন এখানে দেখতে পারতেছি। এখানে দেখেন এই রেসপন্সিভের এখানে ক্লিক করলে আপনি অনেক ডিভাইস পাবেন, কিছু জনপ্রিয় ডিভাইসগুলো পাবেন, যেমন আইফোন 6, 7, 8, ঠিক আছে, আইফোন এক্স। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা আইফোন এক্স এ দেখতে কেমন হবে, আপনি ক্লিক করলেই দেখতে পারবেন। এই যে দেখেন আইফোন এক্স এ আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। আইফোন এক্স এর উইথ হচ্ছে 375 পিক্সেল, মানে স্ক্রিনের উইথ। তো এই জন্য আপনি এখানে 375 পিক্সেলে কেমন দেখা যায় সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেটা। তো এখানে কিন্তু একটা একটা করে ইমেজ আসতেছে। ওকে, আর কি আছে,
আইপ্যাড, আইপ্যাডে হচ্ছে এরকম থাকবে, আইপ্যাডের উইথ হচ্ছে 767 পিক্সেল, ঠিক আছে, সরি 768 পিক্সেল। এই জন্য যেহেতু 768 পিক্সেল, তার মানে এটা মিডিয়াম স্ক্রিন, যেহেতু প্যাড এটা মানে ট্যাব এটা, সো বুঝতেই পারতেছেন এটা মিডিয়াম স্ক্রিনে থাকতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন দুইজন করে পাশাপাশি, ঠিক আছে। আর আমরা যদি চাই যে রেসপন্সিভ করে আমরা একদম ফুল স্ক্রিনে চলে যাব, মানে বড় স্ক্রিন, তখন আমরা দেখবো যে বড় স্ক্রিনে তো আমাদের কম্পিউটারে নরমালি চারজনই থাকবে পাশাপাশি। এই হচ্ছে বিষয় যে আমরা স্ক্রিনের সাইজ অনুযায়ী আমরা আসলে আমাদের লেআউটগুলো চেঞ্জ করতে পারি, আর এই জিনিসটাকেই বলা হয় রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই মিডিয়া কোয়েরি নিয়ে আপনারা এরকম ঘাটাঘাটি করতে থাকেন, আর মিডিয়া কোয়েরির কাজ আপনারা সামনে আরো অনেক দেখবেন। আমরা যখন নিজেরা টেমপ্লেট ডিজাইন করব, তখন এই মিডিয়া কোয়েরি নিয়ে আমাদের আরো অনেক রকমের কাজ করতে হবে। কাজ করতে হবে বলতে শুধু এরকম পরিবর্তন করতে হবে, ঠিক আছে, আর কিছুই না। তো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সুস্থ না হয়ে আসলে ক্লাস নিতে খুব বেশি অসুবিধা হচ্ছে, একেবারে পুরোপুরি সুস্থ না হলে ভালো লাগে না, ঠিক আছে। প্লিজ ওপো নাই এই জায়গায়, ওপো খুব একটা জনপ্রিয় ইয়ে না, ডিভাইস না, যার ফলে এখানে ওপোর ইয়ে নাই। যেগুলো আছে দিয়ে রাখছে ব্রাউজারের সাথে, সেগুলো আপনি দেখতে পারবেন। স্যার, জি বলো। স্যার মানে হচ্ছে আমাদের কোর্সে যে যে টপিক গুলো আছে হুম। সেগুলা কি আমাদের এই যে দিনের এই শিডিউলে হচ্ছে কমপ্লিট করা সম্ভব হবে? না, সম্ভব না হলে আমাদের ক্লাস সংখ্যা বাড়ানো হবে, কোনো সমস্যা নেই। স্যার স্যার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই কামনাই করি। থ্যাংক ইউ। স্যার আমাদের উপর এটা কি ফটোশপ 7 প্লাস দিয়ে করেছিল না সিসি প্লাস দিয়ে করা হয়েছে স্যার? আজকে যদি এটা আমি বুঝি হিট নাই, করলেন বুঝি নাই প্রশ্নটা। স্যার। আজকে ফটোশপের কাজটা করছেন দেন স্যার, এটা কি সিসি প্লাস নাকি না, এটা ওল্ড CS6, ভার্সন? ওল্ড ভার্সন CS6। আমি গ্রাফিক ডিজাইনার না, আমি ওয়েব ডিজাইনার, আমি এত লেটেস্ট ভার্সন দিয়ে কি করব? ধন্যবাদ স্যার।